একদম দেখতে পারতাম না আগে। কেন, কি করতেন আপনি? আমি খুবই দুষ্টু ছিলাম, চঞ্চল, প্রচুর দুষ্টু, মানে সবার পেছনে লাগবে। ঠিক উশৃঙ্খল শব্দটা যাবে কিনা, মানে উশৃঙ্খল বলা যেতেই পারে, আমি একদম ছিলাম উশৃঙ্খল। মানে আমার ভালো লাগার প্রতিটা কাজ করতো, তো মনে হতো যে পাইছি একজন রে, মানে সে অল টাইম আমার টেক কেয়ার করতেছে। আমরা চাইলেও দুজন থেকে আলাদা কোনোদিন হইতে পারিনি। কিন্তু বাবা বলে নাই যেটা তোমার বয়স না, বা ছেলেও কিছু করে না? বলেছে, কিন্তু আমি বুঝি নাই। বিয়ে করলেন, বিয়ের পরে সংসার জীবনটা কেমন ছিল, মানে ইমিডিয়েট সংসার জীবনটা কেমন ছিল? এত অল্প বয়সে বিয়ে করা এটা একটা প্রথমত ভুল সিদ্ধান্ত। পরিচয় জায়গাটা আমরা একটু আসতে চাই। আপনার প্রেমের গল্পটা আমার মনে হয় দর্শকরা অনেকেই জানে না, যেটা আমি আজকের অনুষ্ঠানে একটু বড় করে নিয়ে আসতে চাই। আচ্ছা, পরিচয়টা কিভাবে হলো আসলে? পরিচয়টা হলো আমরা স্কুল শেষ করে কলেজে একসাথে ভর্তি হই, একই কলেজে। আচ্ছা। এবং আমাদের একটা প্রাইভেট টিউটর ছিল, ওনাদের কাছে আমরা মানে বাসায় কোচিং হয় না, একটা কোচিংয়ে আমি আর ও একসাথে পড়তে যেতাম। আচ্ছা। তো ওই কোচিং এর ভিতরে সবচেয়ে অপছন্দের ছেলেটা ছিলাম আমি ওর কাছে। একদম দেখতে পারতাম না আগে। কেন, কি করতেন আপনি? আমি খুবই দুষ্টু ছিলাম, চঞ্চল, প্রচুর দুষ্টু, আচ্ছা, মানে সবার পেছনে লাগবে। ওকে। কিন্তু সেই অপছন্দের লোকটাই যে এত ভালো লাগার একটা মানুষ হয়ে যাবে আমার, এটা হয়, কিন্তু এটা হয়, এবং এই ঘটনাটা অনেকের ক্ষেত্রেই খুব কমন। সামহাও হয়। আর আমার ওর চেহারার সাথে আমার মানে স্কুল বন্ধুর চেহারার মিল আছে। ফারহান যদি দেখে থাকে, হয়তো দেখে, এখন আমার আটিতে আছে। ওকে আমি খুব একটা পছন্দ করতাম না, কারণ ও থাকে না ওই যে সবার পিছনে যেটা করা আর কি। তো পরে দেখা গেল ওই আমার সবচেয়ে ভালো বন্ধুদের তালিকায় একজন, এটা হয়ে যায়। তো পছন্দ করতেন না, রাইট? তারপর কি হলো? তারপরে এরকম ওই কোচিংয়ে আর যারা ছিল সবার সাথে আমার সম্পর্ক বেশ ভালো ছিল, জি, শুধু ওই আমাকে পছন্দ করতো না। তো একদিন আমি কি করছি, ওকে বলছি যে আমার ফোনটা হারাই গেছে, তোমার নাম্বার থেকে আমাকে একটা কল দাও। তো এই কলটা নিয়ে ওই নাম্বার নিছি। তারপর ওর প্রথম কন্ডিশন ছিল আমি 2-1বার কল দিতাম সাজেশনের জন্য। তো আমাকে বলেছিল যে কোনোদিন প্রপোজ করা যাবে না, এরকম একটা ব্যাপার। তো আমি কিন্তু প্রপোজ করি না, লাস্টে ছিল যে ও প্রপোজ করে ফেলতে পারে। আমি করছি, পরে আমি করছি তাকে প্রপোজ। না, কিন্তু আপনি কেন ওকে বললেন যে প্রপোজ করা যাবে না? মানে আগে থেকে সতর্ক ছিলেন? হ্যাঁ, যে ছেলে ফ্রেন্ড, আমরা দুই বোন মানুষ হইছি এক, মানে আমরা তো মফস্বল শহরে মানুষ হইছি, তো প্রেম টেম আমার আব্বু আম্মু এই জিনিসগুলো কেউ পছন্দ করবে না। তো সে ফ্রেন্ড আছে ফ্রেন্ড, তুমি যেন আবার প্রপোজ করে দিও না। হ্যাঁ, আর বললাম না যে খুব দুষ্টু প্রকৃতির ছিল, তো দেখা যাচ্ছে ফোন কলে হয়তো এমন এমন কথা বলতো যে মনে হতো যে মনে হয় প্রপোজ করে দিবে এরকম কিছু। তো পরে সে, হ্যাঁ, আতঙ্কের মধ্যে একরকম থাকতাম। তো পরে দেখা গেল সে না, আমি উল্টো তারে প্রপোজ করে দিছি। আমি ফ্লার্ট করতাম খুব ওই সময়টাতে। আচ্ছা, শুধু ওর সাথে ছিল নাকি আর অনেকের সাথেই ছিল? ওর সাথে পরে হয়েছে, আগে সবার সাথে চলতো। আচ্ছা আচ্ছা, ফ্লার্ট মানে সবার সাথে একটু হাসি মজা একটু। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। তো দেখি সিরিয়াসলি এরকম। ওকে, ফাইন। ওকে, সো যেটা হলো ফ্ল্যাট করতেন, এবং ফ্ল্যাট করার পরে কি দাঁড়ালো? আপনি ও আপনাকে প্রপোজ করে ফেললো, আপনি সিরিয়াস ছিলেন ওর ব্যাপারে? হ্যাঁ, আমি প্রথম বছর খানিক খুব একটা সিরিয়াস ছিলাম না। আচ্ছা, তখন মনে হয়েছে যে একদম কলেজে উঠছে। সে হচ্ছে আমাদের দুজনের ছবি, মানে আমার ছবি বিশেষ করে তার আম্মাকে দেখাইছিল আমাদের প্রেমের আগে, যে এই মেয়েটাকে আমি পছন্দ করি, এই মেয়েটার সাথে কি রিলেশন করা যায় মা? তখন বলছে হ্যাঁ, মেয়েটাকে তো আমার খুব ভালো লেগেছে। ওকে, না, আমার চিন্তা ভাবনা এরকমই ছিল যে যার সাথে সম্পর্ক করব তাকেই বিয়ে করব। আচ্ছা, আমারটাও ঠিক ওইরকমই ছিল। এটা স্কুল বয়সে চিন্তা ভাবনা না, এটা কলেজেই প্রথম প্রেম ওই সময়টাতে। সো মা ইন্সপায়ার করলো যে ঠিক আছে, ইউ ক্যান চুজ দিস ওয়ান। এবং আপনি প্রপোজ করার পরে কি হলো? অ্যাকসেপ্ট করলাম, শেষ। তার মন তো আর ভেঙে দিতে পারি না। ও আচ্ছা, কাহিনী খতম। তারপর আমার জীবন, কত সালের দিকে এটা? 2011-তে। 2011-তে। তারপরে আমি আমার জীবনে আর কোনোদিন স্বাধীনতা পাইনি, এভাবে বেঁচে আছি। আর 13 সালে একেবারে বেঁধে ফেলে দিয়েছি। একদম। 13 সালে আপনি কি, তখন কি স্কুলের স্টুডেন্ট না কলেজে? না, তখন হচ্ছে আমরা অ্যাডমিশন দিচ্ছিলাম। হ্যাঁ, অ্যাডমিশনের জন্য কোচিং করতেছিলাম। তখন আমাদের দুজনে, যখন আমরা বিয়ে করি তখন আমাদের চান্সও হয়নি দুজনের। ওকে, আমরা তো এরকম সময় বিয়ে শাদী করতে হলো কেন? মানে কেন হলো সেটা একটু বলি কাহিনীটা। মানে ঈদে কি হয়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখা করবে এরকমই তো হয়। তো একদিন ঈদে আমি ওকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম আমাদের পাশের জেলা কুষ্টিয়াতে। তো ওই দিন ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো বাসায় গিয়েছে, ওর আম্মা ওকে ঘরে ঢুকতে দিবে না, এরকম একটা অবস্থা। ওহো। তো আমি ফোন দিয়ে আমার শাশুড়িকে বলছি যে আম্মা, মেয়েকে এখন আপনি ঘরে ঢুকাবেন নাকি আমি এখনই নিয়ে চলে আসবো? আচ্ছা। তো তারপরে আমার শাশুড়ি আমার শ্বশুরের কাছে কমপ্লেন দিয়েছে, দেখো কি বেয়াদব ছেলের সাথে প্রেম করেছে। আপনি তখন কিসে পড়েন? আমিও একই সাথে, তো আমরা কলেজেই। হ্যাঁ, কলেজে। মেয়েরা বোধহয় ডেয়ারিং ছেলেদের একটু বেশি পছন্দ করে না? আমার মনে হয় সেটাই, একটু ডেয়ারিং, একটু প্রথম দিকে যদি ভালো না লাগে পরে এবার তাদের ছাড়া বাঁচে না, এরকমই এমন একটা অবস্থা। হ্যাঁ,
ঠিক উশৃঙ্খল শব্দটা যাবে কিনা, মানে উশৃঙ্খল বলা যেতেই Desperate. পারে, আমি একদম ছিলাম উশৃঙ্খল, খুবই একটু উশৃঙ্খল ডেসপারেট বোধহয় পছন্দ দাদি বাড়ি গেছি, দাদি বাড়ি চলে যাবে, মানে মানে আমি যেখানে যাব, এমনকি আমি যেই কোচিং এ ভর্তি হব, দেখা যাচ্ছে পড়তেছি, সেখানে ওর পড়ার কোনো দরকার নাই। আমারে দেখবে আমি কোন কোচিং এ পড়তেছি, পেছনে একটা বেঞ্চে বসে থাকবে, জাস্ট দোয়েল পড়তেছে ওইটুকু দেখবে, সে কিন্তু কিছু পড়বে না, আচ্ছা। কিন্তু আমার জন্য সে ওইখানে ভর্তি হবে। এবং আপনার ভালো লাগতো এগুলো? এবং কি হ্যাঁ, আমার ভালো লাগতো, মানে খুবই ভালো লাগতো, মনে হতো যে পাইছি একজন রে, মানে সে অল টাইম আমার টেক কেয়ার করতেছে। ওকে। প্রতিদিন একটা করে রোজ দিবে, ও ওয়াও। দেখা যাচ্ছে সামনে থেকে যাচ্ছে যে কোনো একটা গাছ থেকে একটা ফুল ছিঁড়ে দিবে, মানে আমার ভালো লাগার প্রতিটা কাজ করতো ওকে। প্রতিদিন, মানে কোনোদিন তার ভুল হইতো না। তারপর দেখা যাচ্ছে একটা ট্যুরে গেছে, এসে নিয়ে আগে বাসায় ঢুকবে না, আমার সাথে আগে দেখা করবে, সেটা যদি ভোরও হয়, তারপরে সে বাসায় ঢুকবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সো এটা তো শাশুড়ি আমাকে বললেন, কিন্তু বিয়েটা করে ফেললেন বোধহয় আপনারা খুব আর্লি। না, এই ইনসিডেন্টটার পরেই ওর বাসা থেকে আমার বাসায় একটা প্রপোজাল যায় ছেলেমেয়েরা যে ছেলে যেভাবে মেয়ে প্রেম করছে, বিয়ে দিয়ে দিতে হবে। যে এরকম মেলামেশা তো ভালো না, এত ডেসপারেট হওয়াটা ভালো না। হ্যাঁ ভালো না। তো আমার আব্বা এই ব্যাপারে একদমই রাজি ছিলেন না, তো শেষমেশ তার আব্বা তাদের ছিলেন না, আর আমার মা ছিল না, আচ্ছা। এই দুইজন হচ্ছে মানবে না যে এত কম বয়সে এদের বিয়ে দেওয়া যাবে। আপনার বাবার জায়গা থেকে কোনো কমপ্লেইন ছিল? আমার আব্বু আমারে খুব সাপোর্ট করতো, মানে মেয়ে যেটা বলবে সেটা। সো আপনি বাবাকে কি বললেন এই যে বাবা আমি যে আমি পছন্দ করি, আমি তাকে বিয়ে করব? কিন্তু বাবা বলে নাই যেটা তোমার বয়স না, বা ছেলেও কিছু করে না? বলেছে, কিন্তু আমি বুঝি নাই, আমার বিয়ে করতে হবে। কারণ হচ্ছে আমার মনে হচ্ছে যদি ভার্সিটিতে আমরা চান্স পাই, ও আর একটা জায়গায় চলে যাবে, আমি একটা জায়গায় চলে যাব, কিভাবে পসিবল? আমি তো ওরে দেখে না দেখে থাকতে পারবো না, আমি তো ওর কাছে না যেতে থাকতে পারবো না, এইভাবে তো লং ডিস্টেন্সটা হওয়াটা ঠিক না। তার মানে তাহলে কি করতে হবে, একসাথে থাকতে গেলে বিয়ে করতে হবে। তখন মাথায় এটাই ঘুরতো। মানে বিয়ের পরে কি হবে এসব কোনো চিন্তা না ভাবনা? না, না, বিয়ে করতে এই হবে, চিন্তাগুলো একসাথে থাকতে হবে। ফ্যামিলি যখন ডিসকাস করেছে তখন এই চিন্তাগুলো এসেছে। আচ্ছা। যেমন আমি তখন তো একদম বেকার ছিলাম, Right. তখন একটা বেকার ছেলের হাতে একটা মেয়ে একটা দিয়ে বেকার ছেলের হাতে বাবা তার মেয়েকে কিভাবে তুলে দিবে। রাইট। তো দুই ফ্যামিলির ডিসকাশন হয়েছে যে আমরা এরকম একসাথে থাকবো, যার যার খরচ তার বাবা বেয়ার করবে। ওকে। আমরা দুইজন এইভাবে আমাদের ভার্সিটি জীবন এরকম করে সো আপনাদের বিয়ে হলো? হ্যাঁ। ওকে ফাইন। সো দুইজন চান্স পেলাম দুই জায়গায়। আপনি গারস্থ না, কিন্তু পাশাপাশি তারপর হ্যাঁ, পাশাপাশি হওয়ার ঢাকার কারণে একটা মধ্যে সুবিধা আপনারা হয়েছে। জিনাতে থেকে ঢাকায় আসলেন। হ্যাঁ, জি। এবং আপনি স্টুডেন্ট হিসেবে ভালো ছিলেন, নইলে ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশে চান্স পাওয়ার কথা না। প্রেম করলে অনেকে শুনেছি লেখাপড়া খারাপ হয়ে যায়, আপনার কি অবস্থা হয়েছিল? আমি কিন্তু লেখাপড়া খুবই কম করেছি জীবনে। আচ্ছা। মানে যেমন কলেজ লাইফে আমার এসএসসি রেজাল্টও খুব একটা ভালো না, ইন্টারেরও খুব একটা ভালো না। ও খুব ভালো স্টুডেন্ট ছিল, ও সারাদিন পড়তো, কিন্তু রেজাল্ট মোটামুটি আসতো, আর আমি অল্প পড়েই দেখা যাচ্ছে ওইটা ম্যাচ করে ফেলতে পারতাম। ওকে। সো বিয়ে করলেন, বিয়ের পরে সংসার জীবনটা কেমন ছিল, মানে ইমিডিয়েট সংসার জীবনটা কেমন ছিল? ওইটা খুবই কষ্টের ছিল, কারণ ওই সময়টা তো আসলে এত অল্প বয়সে বিয়ে করা এটা একটা প্রথমত ভুল সিদ্ধান্ত, যে যেইটাই বলুক। সো উই আর নট ইন্সপায়ারিং। হ্যাঁ, একদম তাই। ওই সময় ধরেন একটা মানুষ মাত্র ভার্সিটিতে যাচ্ছে, তার আসলে বুদ্ধি কতটুকু হইতে পারে। আমাদের ক্লাস হইতো তখন অনেক বেশি। এক্স্যাক্টলি। আর যেমন একটা হাজব্যান্ড ওয়াইফের যতগুলো নিড থাকে, সেটা আসলে কখনোই বাবার কাছে ফোন দিয়ে বলে যে এই টাকা লাগবে ওই টাকা লাগবে, এটা খুবই ডিফিকাল্ট ছিল, খুবই টাফ ছিল। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সো সংসার, বিশ্ববিদ্যালয়ের সংসার জীবনে একসাথে থাকা হয়নি? হ্যাঁ, আমরা একসাথেই ছিলাম। একসাথে ছিলেন, মানে একই জায়গায় ভাড়া টাড়া নিয়ে? সাবলেট থাকতাম তখন। আচ্ছা, দুইজন একসঙ্গে? একসঙ্গে। ওকে। একটা ছোট্ট রুম, ওর ভিতরে আমাদের রাইস কুকার ছিল, সবকিছু। বেড ছিল, পড়ার টেবিল ছিল। ও ওয়াও। ম্যানেজ করতে ডিফিকাল্ট হতো না? অসম্ভব ছিল এটা। এখন যদি ভাবি যে ওই সিচুয়েশনে আবার আমাকে যেতে হবে, তাহলে ওই সিচুয়েশনে না যাওয়ার জন্য যা করা লাগবে আমি তাই করতে রাজি। তবে আমি খুব পরিশ্রমী, সেটা আমরা আমি বুঝি এটা ম্যানেজ, কন্টেন্ট দেখে। আমি এটা খুব মানে সুন্দরভাবে ম্যানেজ করতে পারতাম। রান্না বান্না, ঘরের কাজ থেকে শুরু করে নিজের পড়াটা পর্যন্ত খুব সুন্দরভাবে এটা মানে ম্যানেজ করতে পারতাম, এখনো পারি। সো ওই সময়টাতে সাপোর্ট কে দিত? ফ্যামিলি থেকে দিত? হ্যাঁ, ফ্যামিলি থেকেই দিত। আমারটা আমার ফ্যামিলি থেকে দিত, ওরটা ওর ফ্যামিলি থেকে দিত, দুইটা একসাথে করে আমরা আমাদের মতো থাকতাম। কখন আপনাদের মধ্যে ওই সময়টা এরকম হতো না যে না ঠিক আছে সংসার করবো না, বা এরকম কোনো কিছু নেগেটিভ ভাইব এগুলো আসতো? হ্যাঁ হ্যাঁ, অনেকবার হয়েছে বহুতবার এটা। এসেছে। অনেকবার এসেছে। সো আপনারা কোপ আপ করতেন কিভাবে ওই মানে সিচুয়েশনে? আমরা চাইলেও দুজন থেকে আলাদা কোনো দিন হইতে পারিনি। আমার মনে হয় কোনো একটা মানে কি বলবো অলৌকিক শক্তি আছে যেটা আমাদের দুইজনের সম্পর্ক এক করে রাখার জন্য কাজ করে। দোয়া থাকলো এটার প্রতি কোনো কুনজর না পড়ুক এটার জায়গাটাতে, যেহেতু আজকের গণমাধ্যমে যাবে। সো
আপনারা আজীবন এরকম থাকেন, ভালো থাকেন, এটা এটা ইন্সপায়ার করুক আমাদেরকে। সো ঝগড়াঝাটি হলে সর্বোচ্চ যেটা হতো কি, কয়দিন দুজনের মুখ না দেখে আমি থাকা? একবার বোধহয় 14 দিন এরকম কথা না বলেছি। আচ্ছা। সর্বোচ্চ 14 দিন।